তাহলে এই লেকচারে আমরা যেটা ইউনিফর্ম কনভার্জেন্স সেটার কনসিকুয়েন্স গুলো যেমন করে আমরা সিকোয়েন্স অফ ফাংশনস এর ক্ষেত্রে করেছিলাম একইভাবে সিরিজ অফ ফাংশনস এর ক্ষেত্রেও করব। রেজাল্ট গুলো প্যারালাল রেজাল্ট চলবে, অঙ্কগুলো একটু ন্যাচারালি একটু লম্বা হয়ে যায় আর কি। হ্যাঁ, তো প্রথম বক্তব্য কি, যে যদি একটা সিকোয়েন্স অফ ফাংশনস এফএন দেওয়া থাকে অন আ ডোমেইন ডি অফ আর, আর তার করসপন্ডিং যে সিরিজ অফ ফাংশনস সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি fn, সেটা যদি ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়ে যায় কোনো একটা ফাংশন এফ এ, আর যদি এ একটা লিমিট পয়েন্ট অফ ডি নাও, তাহলে তোমার এই ধরনের ঘটনা ঘটে। প্রথমত, তুমি লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এন এক্স এটা যদি ইকুয়াল টু এ এন হয়, তাহলে সিরিজ এ এন এন ইকুয়াল টু 1 টু ইনফিনিটি এটা কনভার্জ করবে। শুধু তাই নয়, কোথায় কনভার্জ করবে? ইট উইল কনভার্জ টু লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এক্স। তার মানে লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এক্স টা এক্সিস্ট করবে, ঠিক আছে? আর এই সিরিজটার কনভার্জেন্সটা হবে, আর তারা একই জায়গায়, এটা যেখানে কনভার্জ করছে এই সিরিজটা ঠিক একই জায়গায় কনভার্জ করছে। এবারে সেটাকে যেমন সিকোয়েন্সের ক্ষেত্রে লিখেছিলাম, এখানে সেরকম লিখলে মানে দেখতে ভাল লাগে। সেটা হচ্ছে যে এফ এক্স এর জায়গায় তুমি সামেশন এন ইকুয়াল টু 1 টু ইনফিনিটি এফ এন এক্স লিখতে পারো, কারণ সামেশন এফ এন যেটা সেটা ইউনিফর্মলি কনভার্জেন্ট টু এফ, তার মানে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট তো বটেই। তাহলে এই বাঁ পাশটা কিরকম হয়ে যাচ্ছে, লিমিট এক্সটেন্ডিং টু এ এন ইকুয়াল টু 1 টু ইনফিনিটি এফ এন এক্স, আর সেটা ইকুয়াল টু সামেশন এন ইজ ইকুয়াল টু 1 টু ইনফিনিটি এ এন এর বদলে লেখো লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এন এক্স। তাহলে কি হয়ে যাচ্ছে, সামেশন এন ইকুয়াল টু 1 টু ইনফিনিটি লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এন এক্স। তাহলে অ্যাজ ইফ ইউনিফর্ম কনভার্জেন্স তোমায় গ্যারান্টি করে দিচ্ছে যে এই যে অপারেশন অফ লিমিট and operation of taking sum of the series, এই দুটোকে আমরা ইন্টারচেঞ্জ করতে পারি, মানে লিমিট ক্যান এন্টার দ্য সামেশন নোটেশন লাইক দিস। ঠিক আছে, তাহলে এটা গ্যারান্টিড হবে যদি ফাংশনটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়ে যায়, সরি সিরিজটা যদি ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়ে যায়। অলরাইট, আর এটার একটা স্পেশাল ওয়েতে তুমি দেখো যে যদি তোমার ইচ এফ এন এক্স এটা যদি তোমার কন্টিনিউয়াস হয়, এফ এন গুলো যদি কন্টিনিউয়াস হয়, তার মানে কি দাঁড়াবে যে এই এ এন টা অ্যাকচুয়ালি ইকুয়াল টু এফ এন এ হবে, তাই না? লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এন এক্স উইল বি ইকুয়াল টু এফ এন এ। সুতরাং তোমার দাঁড়িয়ে যাচ্ছে কি, যে তোমার লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এক্স সেই ক্ষেত্রে হয়ে যাচ্ছে, যদি কন্টিনিউটি অফ এফ এন গ্যারান্টিড হয় আর ইউনিফর্ম কনভার্জেন্স হয়, তাহলে এটা হয়ে যাচ্ছে সামেশন এন ইজ ইকুয়াল টু 1 টু ইনফিনিটি তুমি এফ এন এর জায়গায় এফ এন এ লেখো, তাহলে এটা হয়ে যাচ্ছে এইটা, রাইট? কিন্তু আমার জানা কি আছে, ইট ইজ ইউনিফর্মলি কনভার্জেন্ট টু এফ, তার মানে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট তো বটেই। সুতরাং এই যে সামেশন এন ইজ ইকুয়াল টু 1 টু ইনফিনিটি এফ এন এ লিখেছি, এটা সমানই তো হয়ে যাচ্ছে ইকুয়াল টু, আচ্ছা এইদিকে লিখে, ইকুয়াল টু এফ এ, রাইট? তাহলে দাঁড়িয়ে গেল কি, যে যদি তোমার প্রত্যেকটা এফ এন কন্টিনিউয়াস হয় অ্যাট দ্য পয়েন্ট এ, তাহলে এফ টাও কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে অ্যাট দ্য পয়েন্ট এ, কারণ লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এক্স ইজ ইকুয়াল টু এফ এ, এটা তুমি পেয়ে যাচ্ছ। তাহলে যেমন সিকোয়েন্স অফ ফাংশনস এর ক্ষেত্রে সত্য হয়েছিল, একই রকমের রেজাল্ট তুমি এখানে পাচ্ছ। সো let us look at some examples. as usual আমরা এইখানে এই চ্যাপ্টারেও কোনো থিওরেমের প্রমাণ আমাদের নেই, আমরা করব না, ঠিক আছে? তাহলে আমি যে এক্সাম্পলটা নিচ্ছি এবারে কিন্তু আমি সাবধানে দেখো জিরো থেকে শুরু করেছি, হ্যাঁ, কারণ আগের দিনে একটা অঙ্কে বেশ বোর হয়ে গেছিলাম আমরা, যে যা চেয়েছিলাম সেরকম জিনিস না এসে একটু অন্যরকম এসে গেছিল।
যদি খেয়াল করো সেখানে আমরা f1 f2 f3 এরকম ফাংশনের সিকোয়েন্স নিয়েছিলাম, সেটা না করে আমি f0 f1 f2 f3 এরকম নিতে চাই। আর যেটা যদি তোমাদের খারাপ লাগে তাহলে তুমি fn দিয়ে শুরু করো, কিন্তু এই যে তলায় লিখেছি মানে fnx is equal to x4 divided by 1 plus x to the power 4 whole to the power n, সে n না লিখে n-1 লিখে দিতে পারতে। তাহলে তোমার ওই f1 f2 f3 f4 ওইগুলো শুরু হচ্ছে n এর মানগুলো যখন ইয়ে বসাচ্ছ মানে এই চেহারাটা যে দিচ্ছ সেখানে n এর মান কিন্তু 0 থেকে শুরু হচ্ছে। তো ওই রকম কমপ্লিকেশন করার কি দরকার? আমরা বলছি যে আমার সিকোয়েন্স অফ ফাংশনস বলতে চেয়েছি, তাই না? তাহলে সিকোয়েন্স অফ ফাংশনস তো তুমি আমরা আগেও আলোচনা করেছি যে সব সময় একটা যে কোনো সিকোয়েন্স হলে সেটা আমার যে 1 দিয়েই শুরু হতে হবে তার কোনো মানে নেই, তাই না? তো আমি সেটাকে শুরু করতেই পারি ফ্রম হোয়াট ডু ইউ সে 0 অর এনি কাউন্টেবল সেট। সো আমি 0 দিয়ে এখানে শুরু করলাম ধরো, হ্যাঁ এটা অত আর বেশি বলার দরকার নাই। তাহলে আমার fnx গুলো এরকম দেখতে। আর fx ধরো is equal to summation n is equal to 0 to infinity x to the power 4 divided by 1 plus x to the power 4 n provided এই সিরিজ কনভার্জ করছে। হ্যাঁ মানে আমি বলছি যে fx এটা হবে, কিন্তু তার মধ্যে ওই ব্যাপারটা প্রোভাইডেড ব্যাপারটা রয়েছে। হ্যাঁ যে সিরিজ যেখানে কনভার্জ করবে সেখানেই তো শুধু আমি fx টা ডিফাইন করতে পারবো, অন্য জায়গায় তো করতে পারবো না। তো আমি দেখাবো যে সব জায়গায় করবে আর কি। হ্যাঁ তো প্রথম কাজটা হচ্ছে যে x সমান যদি 0 হয় তাহলে fn0 কত? তাহলে আমার x সমান যদি এখানে 0 বসাই তাহলে আমার fn0 সেটা তো ইকুয়াল টু 0, তাই না? x ইজ ইকুয়াল টু 0 হলে সেটা হবে। তো fn0 যদি 0 হয় তার মানে আমাদের ওই যে সিরিজ যেটা লিখছি সামেশন fn0, যেখানে আমার n ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, এই সিরিজটা কি? এটার পার্শিয়াল সাম গুলো সবই 0 হবে। তার মানে এই সিরিজ এর যদি তুমি সামটা বার করতে চাও সেটা তো 0ই হবে, এটা ছাড়া আর কি হবে, তাই না? তাহলে প্রথম বক্তব্য হচ্ছে যে 0-তে f0টা ইকুয়াল টু 0 হচ্ছে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। বাকি যেটা করব যে যদি এক্সটা 0 থেকে বড় হয় আর আমার ডোমেইনটা এখানে ক্লোজ ইন্টারভ্যাল 0-1 দেওয়া আছে, তাহলে আমি এক্সটা যদি 0 থেকে বড় আর 1 থেকে ছোট বা সমান এরকম যদি হয় তাহলে কি হচ্ছে। এই এই ধরনের অঙ্ক আমি লাস্ট ক্লাসেও করেছি, কিন্তু আবার করে পরিষ্কার করে বলি, কোনো অসুবিধে নেই। তাহলে আমরা কি করছি, সামেশন k ইজ ইকুয়াল টু 0 টু n x টু দি পাওয়ার 4 বাই 1 প্লাস x টু দি পাওয়ার 4 k করছি। আমি ডিটেলসেই করে দিয়েছি, দরকার ছিল না। হ্যাঁ তাহলে এটা হচ্ছে ইকুয়াল টু x টু দি পাওয়ার 4, আর এটা তো আমরা জানি, গত দিনও আমি বলেছিলাম যে ফর্মুলাটা কি। ফর্মুলাটা হচ্ছে যে আমি যদি যে কোনো একটা ডাব্লিউ নিয়ে নিই, ঠিক আছে, তাহলে সেই ডাব্লিউটাকে আমি যদি 1 আমি যদি 1 প্লাস ডাব্লিউ প্লাস ইত্যাদি করে করে আমি যদি ডাব্লিউ টু দি পাওয়ার n অব্দি যদি যোগ করি, তাহলে এটার ফর্মুলাটা হয়ে যায় ইকুয়াল টু 1 প্লাস ডাব্লিউ টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই দ্যাট, আই এম সরি, এটা হয়ে যায় 1 মাইনাস ডাব্লিউ টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস ডাব্লিউ। তাহলে এই ফর্মুলাটা পেতে গেলে অবভিয়াসলি আমার ডাব্লিউটা নট ইকুয়াল টু 1, ঠিক আছে? এরকম যদি হয় তাহলে আমার এই ফর্মুলাটা আছে। তো সেই ফর্মুলাটা এবারে আমি লাগাচ্ছি কিসের উপরে দেখো, 1 বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার কে, তাই না? মানে আমার এখানে এই যে এই জায়গাটা লিখছি, এই জায়গায় আমার ডাব্লিউর মানটা হচ্ছে ইকুয়াল টু 1 বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4। তাহলে ডাব্লিউ সমান যদি 1 বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 হয়, তাহলে সেটাকে আমি তুমি যোগ করতে শুরু করছো কে ইকুয়াল টু 0 থেকে। তার মানে এখানে 1 আসছে, টু দি পাওয়ার 0 হলে 1 হয়, তারপরে 1 বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4, তারপরে
প্লাস 1/1 + x⁴ হোল স্কোয়ার্ড, এরকম করে করে প্লাস 1/1 + x⁴ হোল টু দি পাওয়ার n। এটা যদি আমি পাই তাহলে এই ফর্মুলা যদি বসাই তাহলে তো এটাই পাবো, x⁴ ইন্টু 1 - 1 + x⁴ হোল টু দি পাওয়ার n+1, সেটাই লিখেছি নিউমারেটরে দেখো, ডিভাইডেড বাই 1 - 1/1 + x⁴, তাই না? তাহলে এই যে উপরে এখানে ছোট্ট করে লেখা আছে সেটাকে আমি থার্ড ব্র্যাকেটে পরিষ্কার করে লিখে দিচ্ছি নেক্সট স্টেপে। তাহলে ওটা হয়ে যাচ্ছে 1 - 1/1 + x⁴ হোল টু দি পাওয়ার n+1। আর বাকি কি পড়ে থাকে x⁴ ডিভাইডেড বাই এই যে জিনিসটা, এই জিনিসটা, তাই না? তাহলে এটা কত? এটা হয়ে যাচ্ছে তোমার x⁴ ইন্টু করে 1 - 1/1 + x⁴, মানে হচ্ছে 1 + x⁴ -1 ডিভাইডেড বাই 1 + x⁴। তাহলে অলরেডি ওটা ডিনোমিনেটরে ছিল, সুতরাং ওটা নিউমারেটরে উঠে গিয়ে এরকম একটা জিনিস হয়ে গেল, 1 + x⁴ ডিভাইডেড বাই 1 + x⁴ -1। তাহলে 1 1 ক্যান্সেল হয়ে যাচ্ছে ডিনোমিনেটরে, পড়ে থাকছে x⁴, আর এক্সট্রা তো নন জিরো নেওয়াই আছে, এক্সট্রা জিরো থেকে বড় নেওয়া আছে, তাহলে ওই x⁴টা ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে গিয়ে তোমার শুধু পড়ে থাকবে 1 + x⁴, তাই না? এটা আর এটা ক্যান্সেল হয়ে যাবে, সুতরাং শুধু 1 + x⁴ পড়ে থাকবে। তাহলে তুমি ক্যালকুলেশন করে দেখতে পেলে যে summation k is equal to 0 to n x⁴ divided by 1 + x⁴k, that is equal to 1 + x⁴ into 1 - 1/1 + x⁴ হোল টু দি পাওয়ার n+1। তাহলে বুঝতেই পারছো এবারে তোমাকে লিমিট নিতে হবে as n tending to infinity। তাহলে fx কত হচ্ছে, লিমিট n tending to infinity 1 + x⁴ ইন্টু ওই থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে 1 - 1/1 + x⁴ হোল টু দি পাওয়ার n+1। এবার 1 + x⁴ এর মধ্যে তো কোনো n নেই, সুতরাং ওটা লিমিটের বাইরে চলে এলো। আর লিমিটের ভেতরে যে অংশটা রয়েছে তার মধ্যে দেখো আমি এটাকে তো এইভাবে লিখতে পারি 1 - 1/1 + x⁴, এই পুরো জিনিসটা হোল টু দি পাওয়ার n+1, তাই না? ব্যাপারটা তো একই। এইটার তুমি লিমিট নিচ্ছ as n tending to infinity। তাহলে তার মধ্যে যেটা প্রথমটা 1, সেটা তো লিমিটটা 1, কোনো অসুবিধা নেই। আর 1/1 + x⁴টা কেমন নাম্বার? 1/1 + x⁴ যে নাম্বারটা সেটা নিশ্চয়ই করে সবসময় একের চেয়ে ছোট, কারণ 1 is less than 1 + x⁴। সুতরাং তোমার এই জিনিসটার লিমিট as n tends to infinity কত হয়ে যায়? এটা 0 হয়ে যাচ্ছে। সুতরাং এটা ইকুয়াল টু 1 - 0, মানে এটা 1 হয়ে যাবে, রাইট? তাহলে এই লিমিটটা 1 হচ্ছে আর তার সাথে একটা 1 + x⁴ গুণ করা আছে। সুতরাং x যদি 0 থেকে বড় হয় ইন দ্য and less than or equal to 1 যদি হয়, তাহলে fx যেটা পাবে সেটা ইকুয়াল টু 1 + x⁴ পাবে। কিন্তু এটা তো একটা ডিসেন্ট ফাংশন, তাহলে এটা লিমিট বার করে ফেলতে পারো। তাহলে এটা লিমিট as x tends to 0, 0 মানে এই ক্ষেত্রে 0 প্লাসই হবে, কারণ 0 থেকে ছোট গুলো ডিফাইন্ডই না। তাহলে লিমিট x tending to 0 plus fx, এটা কত হবে? এটা যেহেতু পলিনোমিয়াল ফাংশন, সেটা x মানটা 0 বসালে যা হয় তাই হবে, তাহলে 1 আসছে। সো লিমিট x tending to 0 plus fx কত হয়ে যাচ্ছে? 1। কিন্তু f0 কত ছিল? f0টা ছিল 0। সুতরাং এটা লিমিটটা এক্সিস্ট করলো খুব সুন্দরভাবে, কিন্তু এটা f0-র সাথে সমান হলো না। তাই যেহেতু এটা f0-র সাথে সমান হলো না, তাহলে তুমি কি বলতে পারছো যে fx is not continuous at x equal to 0। কিন্তু fnx গুলো কি ছিল? fnx গুলো তো ছিল x⁴ ডিভাইডেড বাই 1 + x⁴ হোল টু দি পাওয়ার n, তাই না? তাহলে সেই ধরনের ফাংশনটা কি রেশনাল ফাংশন। সুতরাং চেহারাটা চাইলে আরেকবার দেখে নাও, fnx গুলো ছিল এই,
তাহলে এই চেহারার যেটা fnx গুলো সব রেশনাল ফাংশন, সেই জন্য ওরা তো কন্টিনিউয়াসই বটে। এখানে তো ডিনোমিনেটরটা 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার n, যেটা কখনোই জিরো হয় না, তাহলে এই ডোমেনের ওপরে সব জায়গায় ডিফাইন্ড অ্যাকচুয়ালি। সুতরাং এটা কন্টিনিউয়াস অন দ্য ডোমেন। তাহলে ফাংশনস fn আর কন্টিনিউয়াস, f ইজ নট কন্টিনিউয়াস। তাতে কি দাঁড়িয়ে যাচ্ছে? তাতে দাঁড়িয়ে যাচ্ছে যে তোমার কনভার্জেন্স যেটা হচ্ছে fn কনভার্জিং টু f পয়েন্ট ওয়াইজ, সেটা কিন্তু ইউনিফর্ম হবে না। বোঝাতে পারলাম আশা করি, ঠিক আছে? আর নেক্সট আমরা একটা এক্সারসাইজ করি। এক্সারসাইজ কি বলছে দেখো, যে with proper justification show that limit extending to 0 summation k is equal to 2 to infinity cos kx divided by k into k plus 1 equal to half। এটা দেখাতে বলছে, ঠিক আছে? তো আমাকে স্টেপ বাই স্টেপ করতে হবে। বুঝতেই পারছো যে এই অঙ্কটা যদি আমাকে ম্যানেজ করতে পারতে হয়, তাহলে আমার ওই লিমিটটাকে সামেশন নোটেশনের ভেতরে ঢোকাতে হবে, না হলে আমি ম্যানেজ করতে পারবো না। সেই জন্য ওই ঢোকাতে পারবো এই জিনিসটা আগে গ্যারান্টি করতে হবে। তো সেটা গ্যারান্টি করার উপায় কি? যে সিরিজটা লেখা আছে সেই সিরিজটা যাতে তোমার ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়, তবেই আমি তো ওটা করতে পারবো। আজকে যে প্রথম আমরা রেজাল্টটা বললাম যে ইউনিফর্ম কনভার্জেন্স হলে হবে। এখন ইউনিফর্ম কনভার্জেন্স না হলে হবে না এরকম কিছু বলা নেই, কিন্তু তাহলে আর কিসের যুক্তি দেবে? ওটা আরো একটু শক্ত হয়ে যায়। ইজিয়ার হচ্ছে যে দেখি ইউনিফর্ম কনভার্জেন্স যদি হয়ে যায় তাহলে জীবনটা ভালো হয়। আর এই ধরনের সিরিজ আবার লাস্ট লেকচারে আমরা দেখেছিলাম, সুতরাং চিন্তা করার আমার খুব একটা কিছু নেই। ডিনোমিনেটরে কে ইন্টু কে প্লাস 1 রয়েছে, মানে কে এর পাওয়ার 2 রয়েছে, মানে হাইয়েস্ট পাওয়ারটা হচ্ছে 2। সেই জন্যই আমি এক্সপেক্ট করতে পারি যে এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে। আর দেখেছি যে আমি যদি মড অফ কস কে এক্স ডিভাইডেড বাই কে ইন্টু কে প্লাস 1 নিই, তাহলে যেহেতু মড অফ কস কে এক্স যেটা, সেটা লেস দ্যান অর ইকুয়াল টু 1, যাই এক্স নিই না কেন যে কোনো রিয়েল নাম্বারের জন্য, সেই জন্য এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করো যে ডোমেইন অফ ডেফিনেশন কিন্তু পরিষ্কার করে বলা নেই। হ্যাঁ, তো তুমি আমার কাজ করার সুবিধার জন্য আমি কি করতে হবে দেখো, লিমিট এক্সটেন্ডিং টু 0 করতে হবে। সেজন্য আমাকে জিরোর একটা নেবারহুড নিতে হবে অবশ্যই করে। তো আমি ইন পার্টিকুলার এক্সটা আর এর মধ্যে নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে আমার বোধহয় প্রথম বক্তব্যই এটা রাখা উচিত ছিল যে ফর এভরি এক্স ইন আর ডিফাইন এফ এন এক্স ইজ ইকুয়াল টু কস এন এক্স ডিভাইডেড বাই এন ইন্টু এন প্লাস 1। ঠিক আছে, করে তারপরে কাজটা ধরো করছো। তাহলে মড cos kx কি হচ্ছে? লেস দ্যান অর ইকুয়াল টু 1 হচ্ছে। দেয়ারফর cos kx ডিভাইডেড বাই k ইন্টু k প্লাস 1, এই জিনিসটার মডুলাস নিলে সেটা লেস দ্যান অর ইকুয়াল টু 1 বাই k ইন্টু k প্লাস 1 হয়ে যাচ্ছে। কিন্তু k ইন্টু k প্লাস 1 এর সম্বন্ধে তোমার জানা আছে, লজিকটা একাধিকবার দেখেছো, দিস ইজ ইকুয়াল টু k স্কোয়ার প্লাস k। সুতরাং এটা ক্লিয়ারলি গ্রেটার দ্যান k স্কোয়ার, তাই না? তাহলে k ইন্টু কে প্লাস 1টা কে স্কোয়ারের চেয়ে বড়, সুতরাং 1 বাই কে ইন্টু কে প্লাস 1টা 1 বাই কে স্কোয়ার থেকে ছোট। আর পি সিরিজ থেকে আমি জানি যে পুরো সিরিজটাই সামেশন এন ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 1 বাই কে স্কোয়ার, এটাই কনভার্জ, আরে এন লিখেছি এখানে কে লিখেছি, হ্যাঁ এটা টাইপও হয়ে গেছে, এটাকে কেই লেখো, যখন ওখানে কে লিখছি এখানেও কে লেখা উচিত। তো সামেশন কে ইজ ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 1 বাই কে স্কোয়ার, এটা কনভার্জ করে। তাহলে এটা যেহেতু কনভার্জ করে, তাহলে যেহেতু 1 টু ইনফিনিটিতেই কনভার্জ করে, তাহলে 2 টু ইনফিনিটিটাও কনভার্জ করবে এই নিউমেরিক্যাল সিরিজটা। এটা তো আমাদের আলোচনা আমরা করেছি যখন নিউমেরিক্যাল সিরিজ নিয়ে বক্তব্য রাখছিলাম। তাহলে যেহেতু ওটা কনভার্জ করছে, সেই জন্যই বাই ওয়াইস্ট্রাস এম টেস্ট তুমি পেয়ে যাচ্ছ যে সামেশন k is equal to 2 to infinity cos kx by k into k plus 1, এটাও ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে, রাইট? তাহলে এটা যেহেতু ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে, সেই জন্য এই লিমিটটা ভেতরে ঢুকবে। ঠিক আছে, এখন দেখা যাক। তাহলে আমার প্রথম লক্ষ্য আমি করছি যে আমি যদি যে কোনো একটা কে ফিক্স করে নিই গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, তাহলে
cos kx divided by k into k plus 1 এটা obviously continuous function, কারণ করছোটা কি, তুমি x কে একটা k দিয়ে গুণ করছো, যেটা একটা continuous কাজ, তারপরে সেটার উপরে cos ফাংশনটা লাগাচ্ছ which is also continuous, আর তারপরে একটা স্কেলার 1 by k into k plus 1 দিয়ে গুণ করছো। তাহলে একটার পরে একটা যে কাজগুলো করেছো x এর উপরে, সবকটাই ভায়া আ কন্টিনিউয়াস ফাংশন করেছো। সুতরাং টোটাল ইফেক্টটাও একটা কন্টিনিউয়াস ফাংশনই হবে। এটা নিয়ে আমার কোনো দ্বিধা নেই, তাই না? তাহলে দেখা যাক। তাহলে আমি লিখছি লিমিট এক্সটেন্ডিং টু 0 k is equal summation k equal to 2 to infinity cos kx divided by k into k plus 1, এটা আমার হয়ে যাচ্ছে summation k is equal to 2 to infinity limit extending to 0। মানে কন্টিনিউটিটা কেন বললাম বলো তো, যে এই যে জিনিসটা, এই যে লিমিট ভেতরে ঢোকাবো, তার মধ্যে কিন্তু একটা শর্ত আরো ছিল, যেটাকে খুব ইম্পর্টেন্স দিচ্ছি না, সেটা হচ্ছে যে ওই প্রথমেই তুমি খেয়াল করো, লিমিটটা তো এক্সিস্ট করতে হবে রে বাবা, না হলে মানে এই যে লিমিট, লেট এ বি এ লিমিট পয়েন্ট অফ দ্য ডোমেন অ্যান্ড লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এন এক্স ইজ ইকুয়াল টু এ এন, এটা যেন হয়, তবেই তো বাকি বক্তব্যটা তো তারপরে ইউনিফর্ম কনভার্জেন্স হলে এরকম লিমিটটাকে সামেশন নোটেশনের ভেতরে ঢোকাতে পারছি। কিন্তু প্রথম জিনিস রিকোয়ার্ড যেন এই লিমিটগুলো এক্সিস্ট করে। তাহলে যে ফাংশনটা নিয়ে অঙ্ক আমরা করছিলাম, সেই অঙ্কে আমার যে এফ এন এফ কে এক্স গুলো, সেই এফ কে এক্স এর লিমিটটা এক্সিস্ট করে অ্যাজ কে টেন্ডিং টু 0, সেটা তো আমাকে গ্যারান্টি করতে হয়। তা আইদার আমি তাই লিখতে পারতাম, তো আমি সেটা না লিখে আরো বড় ভারী কি কথা লিখে দিয়েছি, যে ওটা আসলে কন্টিনিউয়াস ফাংশনই হচ্ছে, সুতরাং লিমিট এক্সিস্টেন্সের কোনো আমার চিন্তা করতে হচ্ছে না। তো ওই জন্যই ওই কথাটা বলা হলো ওখানে, ঠিক আছে? এবারে দেখো ক্যালকুলেশনটা, তাহলে তুমি লিমিটটাকে ভেতরে ঢুকিয়েছো, তাহলে লিমিট এক্সটেন্ডিং টু 0 cos kx কত হবে, cos 0, তাহলে cos 0 কত 1, k এর উপরে তো x এর কোনো ইয়ে নেই, এফেক্ট পড়ছে না, তাহলে তোমার পড়ে থাকছে কি, এটা হয়ে যাচ্ছে সামেশন k is equal to 2 1 by k into k plus 1, রাইট? তাহলে সেটা কে আমি লিখছি, মানে এই সামেশনের মানে কি, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি k is equal to 2 to n 1 by k into k plus 1, তাই তো? এটাই তো ডেফিনেশন সিরিজের। এই সিরিজের সাম মানে হচ্ছে তার পার্শিয়াল সাম গুলো নাও, তার লিমিট নাও অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। তাহলে সেই কাজটা করেছো এই স্টেপে, এখান থেকে এখানে আসাতে। এবারে তুমি এটাকে একটুখানি গোছাও। হ্যাঁ, তাহলে দেখো আমি দিস ইজ ইকুয়াল টু করে লিখেছি, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি যেমন ছিল সেরকমই রয়ে গেছে, সামেশন k ইজ ইকুয়াল টু 2 টু n এটাও যেমন ছিল রয়ে গেছে, শুধু আমরা কি করেছি 1 বাই k ইন্টু k প্লাস 1 কে লিখেছি এইরকম করে। এটা লেখাটা ঠিক হয়েছে সেটা দেখে নাও, তাহলে খুব একটা শক্ত কিছু না, তাও দেখে নাও, তাই না? 1 বাই k মাইনাস 1 বাই k প্লাস 1, এটা লিখেছি তো। তাহলে এটা যদি তুমি কমন ডিনোমিনেটর নাও, তাহলে কমন ডিনোমিনেটর কি হবে, k ইন্টু k প্লাস 1, রাইট? আর তোমার এটার জন্য কি আসবে, এটার জন্য এখানে একটা k প্লাস 1 আসবে নিউমারেটরে, তবেই তো 1 বাই k পাবে। আর এটার জন্য কি আসবে, একটা k আসবে, কে কে ক্যান্সেল হয়ে মাইনাস 1 বাই k প্লাস 1 হয়। তাহলে এই জিনিসটা ইজ অ্যাকচুয়ালি এটা। আবার এখানে তুমি দেখো কে কে ক্যান্সেল করে দাও, তাহলে হয়ে যাচ্ছে জাস্ট 1 বাই k ইন্টু k প্লাস 1। তাহলে 1 বাই k ইন্টু k প্লাস 1 এটা আসলে হচ্ছে 1 বাই k মাইনাস 1 বাই k প্লাস 1, k ইজ ইকুয়াল টু 2 থেকে n, তাই না? তাহলে এটাকে এক্সপ্যান্ড করে না হয় লিখি, তাহলে হচ্ছে কি, প্রথমে k সমান 2 বসাও। হ্যাঁ, তাহলে হচ্ছে হাফ মাইনাস 1/3, তাই না? তারপরে কি হবে, প্লাস 1/3 মাইনাস 1/4, ঠিক লিখছি, প্লাস এটসেট্রা করে যাও, করে আসবে 1 বাই n মাইনাস 1, বা আরেকটা লিখে দিনা হয়, হ্যাঁ, 1 বাই n মাইনাস 2 মাইনাস 1 বাই n মাইনাস 1, আর শেষটা কি হবে, প্লাস 1 বাই n মাইনাস 1 বাই, এখানে ভুল করে ফেললাম না, সরি, দাঁড়া, ঠিকই লিখছিলাম,
এটা জাস্ট কে সমান n-1 বসাচ্ছি, ঠিক আছে? তাহলে এটা হবে n-1, আর এখানে কি হবে n-1, হ্যাঁ ঠিকই বলছি, n-1 + 1, তাহলে 1 হবে, রাইট? জাস্ট n হবে, সরি। তাহলে 1/n-1 - n হবে, তারপরে শেষে আমি n বসাচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে 1/n - 1/n, সরি, n+1। এবার ঠিক লিখলাম, তাই না? এইরকম একটা জিনিস আসছে। তাহলে দেখো, আগের ব্র্যাকেটের সাথে 1/3 ক্যান্সেল হবে, পরের এখানে যেটা আছে তার সাথে 1/4 ক্যান্সেল হবে, এখান থেকে 1/n ক্যান্সেল হবে, এটাও আগেরটার থেকে সাথে ক্যান্সেল হয়ে যাবে, এরকম ক্যান্সেল হতে হতে যাবে। তার মানে তুমি যদি হাফ মাইনাস 1/3 প্লাস 1/3 মাইনাস 1/4 প্লাস এটসেট্রা করে করে প্লাস 1/n মাইনাস 1/n+1 অব্দি যদি লেখো, তাহলে ক্যান্সেল হতে হতে গিয়ে শেষ অব্দি এটা এসে পড়ে থাকছে, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি হাফ মাইনাস 1/n+1, এটা পড়ে থাকছে। তাহলে যদি লিমিট নাও অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি, কি হবে? হাফ এর উপরে তো কোনো ইফেক্ট পড়বে না, ওটা যেমন ছিল থেকে যাবে, আর এই 1/n+1 এটা তোমার টেন্ডিং টু 0 হয়ে যাবে, রাইট? তাহলে উত্তরটা কি আসবে? উত্তর আসবে হাফ মাইনাস 0 মাইনাস, মানে জাস্ট হাফ আসছে, ঠিক আছে? তাহলে অঙ্কটা আশা করি বোঝাতে পেরেছি। তাহলে আমাকে এই ধরনের কিছু অঙ্ক করতে হবে, ওকে? আর তারপরের যে রেজাল্টটা, মানে আমি আজকে যেটা করতে চাইছি, যে তিনটেই যে কনসিকুয়েন্স, একটা হলো কন্টিনিউটির উপরে, একটা ইন্টিগ্রেশনের উপরে, আর একটা ডিফারেন্সিয়েশনের উপরে, তিনটেই আমি রেজাল্টটা আলোচনা করে এক একটা অঙ্ক ডিসকাস করে নিতে চাইছি, করে আমরা তারপরে টিউটোরিয়ালে আরো বেশি অঙ্ক করব, ঠিক আছে? তাহলে এখানে আবার একই রকম সিকোয়েন্স অফ ফাংশনস এর ক্ষেত্রে যা ঘটছিল সেই রকমই বক্তব্য এখানে দেওয়া হচ্ছে, যে ধরো একটা সিকোয়েন্স অফ ফাংশনস fn দেওয়া আছে অন আ ডিফাইন্ড অন আ ক্লোজ ইন্টারভ্যাল ab, যাতে ইন্টিগ্রাল a টু b fnx dx এটা এক্সিস্ট করে, ঠিক আছে? এই এই জায়গাটা আমি তোমাদের আগেও বলেছিলাম যে এক্সিস্টেন্সের একটা প্রশ্ন সবসময় আসে তোমার ইন্টিগ্রেশন করার সময়, কিন্তু যে সেই প্রশ্নের রেজলিউশনটা তো আমরা করিনি, আমাদের কোর্সে ছিল না, সেজন্য আমরা জাস্ট এইটুকু বলবো যে ইন্টিগ্রেশন fnx dx করা যাচ্ছে ধরো ওভার দ্য ক্লোজ ইন্টারভ্যাল ab। আরো ধরো যে সিরিজ সামেশন fn, এই যে সিরিজ অফ ফাংশনস, এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হচ্ছে টু সাম ফাংশন f ওভার দ্য ক্লোজ ইন্টারভ্যাল ab, তাহলে তুমি বলতে পারো যে ইন্টিগ্রাল a টু b fx dx এটা এক্সিস্ট করবে, মানে এটার মান আমি ক্যালকুলেট করতে পারবো, আর মানটা কি হবে? এটা এক্স্যাক্টলি ইকুয়াল টু সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি ইন্টিগ্রাল a টু b fnx dx হবে, ঠিক আছে? তো তার মানে এবার f এর জায়গায় তুমি যদি সামেশন fn লেখো, তাহলে তুমি এইরকম একটা সুন্দর চেহারা পাচ্ছ, যেটা কি মিন করতে চাইছে, অ্যাজ ইফ যে ইন্টিগ্রালের সাইনটাকেও তুমি সামেশন নোটেশনের ভেতরে ঢুকিয়ে দিতে পারো, যদি ইউনিফর্ম কনভার্জেন্সটা গ্যারান্টিড হয়। তো এটা আমরা খেয়াল রাখবো। তো আমরা যে অঙ্কগুলো করব সেটার মধ্যে বেসিক্যালি ওই ইন্টিগ্রেশন এক্সিস্টেন্সের প্রশ্ন নিয়ে আমার কোনো ইন্টারেস্ট থাকবে না, আমার জাস্ট এই জায়গাটা দেখবার ইচ্ছা থাকবে যদি আমি করতে পারি। বক্তব্যটা কিন্তু খেয়াল রাখো, যদি ইউনিফর্মলি কনভার্জেন্ট হয় তাহলে এটা হবে। তাহলে আজকে যে একটাই অঙ্ক আজকে করব, সেখানে আমি কি করব, যে আমি দেখাবো যে ইউনিফর্ম কনভার্জেন্স না হলেও এটা কিন্তু মানে হতে পারে, রেজাল্টটা হোল্ড করে যেতে পারে, এটাই হচ্ছে বক্তব্য, ঠিক আছে? তাহলে এক্সারসাইজ হিসেবে লিখেছি যে শো দ্যাট দ্য সিরিজ করে একটা সিরিজ লেখা আছে, কি লেখা আছে? সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি x ডিভাইডেড বাই n minus 1 into x plus 1 into nx plus 1, ঠিক আছে? দুটো জিনিসের গুণফল ডিনোমিনেটরে, is not uniformly convergent on close interval 0 1, but it can still be integrated term by term over 0 1, এটা হচ্ছে প্রশ্ন। তো একটা একটা করে করা যাক। প্রথমে দেখাতে হবে যে এই সিরিজটা যেখানে পয়েন্ট ওয়াইজ কনভার্জ, মানে প্রথমত পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট, আর দ্বিতীয়ত ওটা ইউনিফর্ম কনভার্জেন্স হচ্ছে না, ঠিক আছে? এটা দেখাতে হবে প্রথম কাজ, তারপরে ইন্টিগ্রেশনের প্রশ্নটা আসবে।
তো আমরা লিখছি, আমরা এগুলোর একটা নাম দিয়ে দিলাম যে ফর এভরি n positive integer and for every real number x between 0 and 1 define fn x equal to x divided by n minus 1 x plus 1 into nx plus 1। ঠিক আছে, তাহলে এটার সমান, প্রথমত দেখো যে কোনো কনফিউশন কিন্তু হচ্ছে না। n যদি ইকুয়াল টু 1 হয় তাহলে এই n মাইনাস 1 x এই অংশটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, তাতে অসুবিধা হচ্ছে না। ডিনোমিনেটর কিন্তু তা সত্ত্বেও 0 হচ্ছে না, কারণ nx প্লাস 1 কখন 0 হবে? যখন x ইকুয়াল টু মাইনাস 1 বাই n। মাইনাস 1 বাই n তো আমার ডোমেনে নেই, তাই না? ডোমেনটা হচ্ছে ক্লোজ ইন্টারভাল 0 টু 1, সুতরাং অসুবিধে নেই। আর x সমান যদি 0 হয় তাহলে নিউমারেটর 0 হয়, কিন্তু ডিনোমিনেটর তো 0 হচ্ছে না, দেখো ডিনোমিনেটর তো 1 হয়ে যাচ্ছে। সুতরাং fnx টা ভেরি ওয়েল ডিফাইন্ড, ওটা নিয়ে কোনো চিন্তা নেই। আর আমি লিখেছি তারপরে একটা ক্যালকুলেশন যেটা আমার খুব কাজে দেবে। এটা সবসময় দেখবে তোমরা যদি ইন্টিগ্রেশন বাই পার্শিয়াল ফ্র্যাকশন তোমাদের যদি মনে থাকে, হায়ার সেকেন্ডারিতে করেছিলে, তাহলে সেখানে এই ধরনের জিনিসগুলো আমরা ভীষণ ব্যবহার করেছি। তো এখানে দেখো এটা একটা ফ্যাক্টর, তো মানে এই জিনিস n মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান একটা ফ্যাক্টর আর nx প্লাস ওয়ানটা একটা ফ্যাক্টর। তাহলে আমি সেটাকে এইভাবে এক্সপ্রেস করে দিতে পারি। তো করে দেখে নাও যে ওটা হচ্ছে কিনা। হ্যাঁ, তো ডান দিকে যেটা লিখেছি সেখান থেকেই না হয় করি। তাহলে ডান দিকে লেখা আছে 1 বাই n মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান মাইনাস 1 বাই nx প্লাস ওয়ান। তাহলে এটাকে যদি আমি কমন ডিনোমিনেটর নিই তাহলে আমার তলায় কি হয়ে যাচ্ছে, যেটা এখানে বাঁ পাশে লেখা ছিল তাই হবে। তো ওটা লিখি n মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান, এটা ইন্টু nx প্লাস ওয়ান। এটা হচ্ছে কমন তোমার ডিনোমিনেটর। আর নিউমারেটরে কি হয়ে যাবে এবারে, এটার জন্য আসবে nx প্লাস ওয়ান, তাই না? প্রথমটার জন্য, কারণ nx প্লাস ওয়ান ক্যান্সেল করলে তবেই এই অংশটা পড়ে থাকে। আর দ্বিতীয়টার জন্য আসবে মাইনাস n মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান। ঠিক লিখছি, কারণ মাইনাস ওয়ান রয়েছে এখানে, তাহলে এটাকে পুরোটাকে মাইনাস করলে মাইনাস n মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান আসে। তাহলে প্রথম জিনিস দেখো ওয়ানটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে nx মাইনাস n মাইনাস ওয়ান এক্স। তাহলে মাইনাস n মাইনাস ওয়ান এক্স মানে কি মাইনাস nx প্লাস এক্স। তাহলে আবার nx nx ক্যান্সেল হয়ে যাবে, শুধু প্লাস এক্সটা পড়ে থাকবে, তার মানে এটা পড়ে আছে। তার মানে এই ফর্মুলাটা ঠিক আছে যে fnx কে আমি লিখতে পারি 1 বাই n মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান মাইনাস 1 বাই nx প্লাস ওয়ান। তাহলে আমি এটা লিখলাম, ঠিক আছে। আর আমার করতে হবে কি, সিরিজের পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স অন্তত বার করতে হবে। তো সেজন্য এমনি স্পষ্ট দেখা যাচ্ছে না চোখের সামনে, এক্স ইকুয়াল টু জিরোর জন্য দেখা যাচ্ছে কিন্তু বাকিগুলো খুব একটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। তো সেই জন্যই আমরা কি করব, যে এটার পার্শিয়াল সাম গুলো ক্যালকুলেট করব। তো পার্শিয়াল সাম গুলো এবার দেখো বেশ মজার হয়ে গেছে। সামেশন কে ইজ ইকুয়াল টু 1 টু n এফ কে এক্স হয়েছে, ঠিক আছে। সামেশন কে ইজ ইকুয়াল টু 1 টু n এফ কে এক্স টা কত হবে? কে ইজ ইকুয়াল টু 1 বসাবো, মানে এখানে fn করে লিখেছি, তাহলে n সমান 1 বসাও। n সমান যদি 1 বসাও তাহলে কি হয়ে যাচ্ছে, এটা তোমার জাস্ট 1 পড়ে থাকছে। তাহলে লিখি, হ্যাঁ, তাহলে তোমার লিখছো কি f1x প্লাস f2x প্লাস ইত্যাদি করে তুমি fnx অব্দি লিখতে চাইছো। তাহলে আমরা যে উপরে যে ক্যালকুলেশনটা করেছি সেটাকে ব্যবহার করে করে লিখবো। তাহলে f1x কত হবে, 1 মাইনাস 1 বাই এক্স প্লাস ওয়ান, ঠিক লিখলাম, রাইট। তারপরেরটা কি হবে, f2x। f2x কত হবে, n সমান 2 বসাও, তো 2 মাইনাস 1 করলে 1 হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে 1 বাই এক্স প্লাস ওয়ান মাইনাস 1 বাই 2x প্লাস ওয়ান, রাইট। এটা হচ্ছে, দাঁড়া একটু পরিষ্কার করে দিই না হয়, এই জায়গাটা তো বোঝা গেছে, তাহলে এটা মুছে দাও। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার f2x। ঠিক একইভাবে যদি তুমি f3x লেখো তাহলে কত হবে, তাহলে হবে প্লাস, মানে আমি আরেকটা লিখতে চাইছি, তোমার n সমান 3,
তাহলে 3 - 1 করলে কত হচ্ছে 2, মানে এটা এসে যাবে, বুঝলে তো? 1/2x + 1 মাইনাস 1/3x + 1, এটা হচ্ছে f3। আর এই জায়গায় আমার জায়গা নেই, সুতরাং প্লাস ডট 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 করে যাও প্লাস fnx লিখবে। তো fnx এর জায়গায় ওটা আসবে ওই যেটা চেহারাটা ওখানে লেখা আছে 1/n - 1 হোল x + 1, রাইট, মাইনাস 1/nx + 1, এরকম একটা জিনিস হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো, যদি তুমি মনোযোগ দিয়ে দেখো, আগের অঙ্কের মতনই এখানে 1/x + 1 ক্যান্সেল হচ্ছে, তারপরে দুটো ব্র্যাকেট নিলে 1/2x + 1 ক্যান্সেল হচ্ছে, তারপরে দুটো নিলে 1/3x + 1 ক্যান্সেল হবে, ইত্যাদি করে করে সব কটাই 1/n - 1 x + 1 এতটা অবধি ক্যান্সেল হয়ে যাবে। তাহলে শুধু পড়ে থাকবে কি 1 - 1/nx + 1। খাতা কলম নিয়ে নিজে লিখে করবে, বুঝেছো? তাহলে দেখতে পাবে কোনো অসুবিধে হচ্ছে না। তাহলে তোমার পার্শিয়াল সাম গুলো কি হলো, আবার করে না হয় পরিষ্কার করে নেওয়া যাক। তাহলে তোমার পার্শিয়াল সাম গুলো হয়ে গেল 1 - 1/nx + 1। তাহলে আমার লিমিট fx কত হবে? fx টা হচ্ছে ফর্মুলা অনুযায়ী fx ইজ ইকুয়াল টু লিমিট, মানে ডেফিনেশন অনুযায়ী, ফর্মুলা না বলে ডেফিনেশন অনুযায়ী এটা হচ্ছে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি snx, রাইট? তাহলে এটা কত হবে? সো দিস ইজ জাস্ট গোয়িং টু বি ইকুয়াল টু 1 minus 0, right? So it is just going to be 1. Am I correct? Yeah. No, I'm not correct. আমাকে দুটো আলাদা আলাদা বলতে হবে। I'm not correct. হ্যাঁ, মানে যদি এটা করতে হবে তো তাহলে SN0 টা খেয়াল করো, SN0 কিন্তু অন্যরকম। SN0 টা তোমার হচ্ছে কিন্তু 1 - 1/x = 0 বসিয়ে দিয়েছো, 1/1, তাহলে SN0 কিন্তু 0 হয়ে গেছে। সুতরাং SN0 কে আমি আলাদা ভাবে ক্যালকুলেট করব। তাহলে এই ক্ষেত্রে এটা ইমপ্লাই করে যাবে যে f0 টা এরকম করেছি পরের স্লাইডে, f0 = 0 হবে, আর যদি x টা নন জিরো হয় তাহলে এটা ইকুয়াল টু 1, x নট ইকুয়াল টু 0। ঠিক আছে, দুটো কেস আমাকে আলাদা করতে হবে, তো সেটা আমি করেছি। পরের স্লাইডে যাওয়া যাক, কি দাঁড়িয়ে যাচ্ছে ওইটাই বলেছি, f0 টা 0 হবে, আর যদি x টা 0 থেকে বড় হয় তাহলে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি snx ওটা ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, সুতরাং fx টা 1 হয়ে গেল। তাহলে f টা কি রকম হয়ে গেল? f টা হয়ে গেল, আর পরিষ্কার করে মানে আবার করে আর লিখিনি রেপিটিশনের জন্য, কিন্তু আমার fx এর চেহারা হয়ে যাচ্ছে ইকুয়াল টু 1 যখন 0 লেস দ্যান x লেস দ্যান অর ইকুয়াল টু 1, আর 0 যখন x ইজ ইকুয়াল টু 0। তাহলে এই ফাংশনটাও কিন্তু ইন্টিগ্রেবল। কেন ইন্টিগ্রেবল? ওই এরিয়া আন্ডার দ্য কার্ভ এই হিসেবে ভাবো জিনিসটা। হ্যাঁ, তো তোমার ফাংশনটা কি দাঁড়াচ্ছে, তোমার ফাংশনের গ্রাফ যদি আঁকো প্রথমে, ঠিক আছে, তাহলে ফাংশনের গ্রাফ যদি আঁকো তাহলে এটা ভার্টিক্যাল হলো, মোটামুটি দাঁড়াবে কি যে 0 থেকে এটা ধরো 1, হ্যাঁ, তাহলে এটা যদি 1 হয়, এটা অ্যাপ্রক্সিমেটলি 1 হচ্ছে, তাহলে 0 থেকে বড় যে অংশটা সেখানে তোমার fx টা ইকুয়াল টু 1 হচ্ছে, মানে এই রকম, আরে এই লাইনটা হচ্ছে, তাই না? আর এতটা অবধি, সো লেট আস সি, এটা হচ্ছে আমার 1, হ্যাঁ, তাহলে এটা আমার যাচ্ছে কিন্তু 0 অবধি, রাইট, 0 বাদে, এই জিনিসটা বাদে। তাহলে তুমি যদি এই রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ারের এরিয়া ক্যালকুলেট করো, তাহলে সেই এরিয়া থেকে তুমি যদি একটা লাইনের লেন্থটা বাদ দিয়ে দাও, এরিয়া তো চেঞ্জ করে না, তাই না? তাহলে সেটাকে তুমি একটা যুক্তি হিসেবে ভাবতে পারো যে এটার এই যে ফাংশন সেটার ইন্টিগ্রেশন আর এইটার এরিয়া, মানে এই ফাংশনের, এই ফাংশনটা কি, এই ফাংশনটা আসলে হচ্ছে gx is equal to 1 for all x between 0 and 1। ঠিক আছে, এটা মানে আমি 0 কেও যদি ইনক্লুড করে নিই তাহলে এটা আমার এই ফাংশনটা গ্রাফ অফ জি হয়ে যাচ্ছে,
আর এইটা হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ ফর দ্য গ্রাফ অফ জি, ঠিক আছে? তাহলে সেই এরিয়াটা আর এফ এর ইন্টিগ্রেশন 0 to 1 fx dx এটা একই থাকবে, কারণ ডিফারেন্সটা কি হচ্ছে, এফ এর ক্ষেত্রে 0 পয়েন্টে মানটা 0 নিচ্ছে। তাহলে একটা লাইনে তোমার এরিয়া কিন্তু চেঞ্জ করছে, কিন্তু লাইনের এরিয়া কত? লাইনের এরিয়া তো 0, তার মানে কোনো চেঞ্জই হচ্ছে না আসলে। তাহলে ইন্টিগ্রাল 0 to 1 fx dx টা কত হবে? 1 হবে। একটা বিন্দুতে তুমি যদি কোনো একটা মান আলাদা করে দাও, তাতে তোমার ইন্টিগ্রেশনটা কিন্তু পাল্টায় না, ঠিক আছে? তাহলে তোমার তুমি পেয়ে যাচ্ছ যে এই ইন্টিগ্রালটা 1 হবে। আর আমি এখানে একটু তাড়াহুড়ো করে জাম্প করে চলে গেছি, আমি যেটা বলতে চেয়েছিলাম, এফএক্স কিন্তু ডিসকন্টিনিউয়াস ফাংশন হয়েছে, ঠিক আছে? আর তোমার এফএনএক্স গুলো যেগুলো ছিল, সেগুলো কিন্তু যত বিচ্ছিরি দেখতে হোক, সেটা কিন্তু তোমার একটা কন্টিনিউয়াস ফাংশন। নিউমারেটরে শুধু এক্স রয়েছে, আর ডিনোমিনেটরে যেটা রয়েছে n-1x+1 ইন্টু nx+1, সেটাও একটা পলিনোমিয়াল ফাংশন। আর সেই পলিনোমিয়াল ফাংশনটা পুরো ক্লোজ ইন্টারভাল 0-1-এ কোথাও 0 হয় না, সুতরাং ওটা তোমার একটা কন্টিনিউয়াস ফাংশন দিচ্ছে। তাহলে এই কন্টিনিউয়াস ফাংশনস গুলো পয়েন্ট ওয়াইজ যেখানে কনভার্জ করছে, সেটা একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন, সুতরাং কনভার্জেন্সটা কিন্তু ইউনিফর্ম নয়, ঠিক আছে? তাহলে তোমার প্রথম পার্ট যেটা ছিল দেখাতে, যে বলা হয়েছিল যে ইট ইজ নট ইউনিফর্মলি কনভার্জেন্ট অন 0-1, সেটা তুমি দেখিয়ে দিয়েছো। এবারে তুমি বলতে চাইছো ইট ক্যান বি ইন্টিগ্রেটেড টার্ম বাই টার্ম। তার মানে হচ্ছে ওই যে ইন্টিগ্রেশনের যে ফর্মুলা এখানে লেখা আছে, সেই ফর্মুলাটা হোল্ড করে। ইন্টিগ্রেটেড টার্ম বাই টার্ম মানে হচ্ছে ইন্টিগ্রেশন সাইনকে সামেশনের ভেতরে ঢোকাতে পারছো, তার মানে প্রত্যেকটা টার্ম ফাংশনকে আলাদা আলাদা ইন্টিগ্রেট করে সেই সিরিজের যদি সামেশন নাও, সেটা ইকুয়াল টু এই যে সাম ফাংশন, তার ইন্টিগ্রেশন যদি করো তার সাথে সমান হয়। এটাই হচ্ছে টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশনের মানে। তাহলে এই অঙ্কে তোমাকে বলেছে সেটা করে দেখাতে, তাহলে সেটা আমরা এবারে করব। তার মধ্যে একটা জিনিস তো অলরেডি আমি আলোচনা করে ফেলেছি, যে ইন্টিগ্রাল 0 to 1 fx dx কিন্তু 1 হবে, কারণ একটি মাত্র পয়েন্টে ওটার মানটা পাল্টাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, বাকি পুরো জায়গায় ওটার মানটা কিন্তু কনস্ট্যান্ট 1। সেই জন্য এই ইন্টিগ্রাল 0 to 1 fx dx ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল 0 to 1 dx। তো তার মানে এটার মানটা হচ্ছে 1। এবার অন্যগুলো করা যাক, এইগুলো। তাহলে এটা কত? এটা হচ্ছে সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি ইন্টিগ্রাল 0 to 1 fnx dx। আমি জানতে চাইছি এটা কত। তাহলে বাই ডেফিনিশন দিস ইজ ইকুয়াল টু সামেশন লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি সামেশন k ইজ ইকুয়াল টু 1 to n ইন্টিগ্রাল 0 to 1 fkx dx। অসুবিধে নেই। তারপরে স্টেপে যেটা করেছো সেটা হচ্ছে যে এটা তো আমি জানি, এটা তো ফাইনাইট, তাই না? k is equal to 1 to n, n খানা জিনিসের তুমি প্রথমে ইন্টিগ্রেট করে সাম করো, কি সাম করে ইন্টিগ্রেট করো, উত্তর একই আসে। সুতরাং এই স্টেপটা তো আমি করে ফেলতে পারবো, কোনো আটকাবে না আমার। তাহলে এটা হয়ে যাচ্ছে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি ইন্টিগ্রাল 0 to 1 সামেশন k is equal to 1 to n fkx dx। ঠিক আছে? মানে এই ইন্টিগ্রাল সাইন আর সামেশন সাইন, এই দুটোকে আমি ইন্টারচেঞ্জ করতে পারি, তার জন্য ইউনিফর্ম কনভার্জেন্স লাগে না। তার কারণ হচ্ছে যে এটা ফাইনাইট, এই জিনিসটা ফাইনাইট, সেজন্য আমি এটা করতে পেরেছি। তাহলে এই স্টেপে তুমি পৌঁছালে। কিন্তু এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে অংশটি আছে, সেটা আসলে কি? সেটা হচ্ছে জাস্ট পুরোটাই যদি লেখো তাহলে হচ্ছে ওটা সমান হচ্ছে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি ইন্টিগ্রাল 0 to 1 আর সামেশন k is equal to 1 to n fkx। তুমি জানো দ্যাট ইজ snx, ওই পার্শিয়াল সাম যেটা আমরা ডিনোট করেছিলাম। সো দিস ইজ জাস্ট snx dx। snx এর ভ্যালুটাও ক্যালকুলেট করে ফেলেছি, তো সেটাই আমি এখানে নেক্সট স্টেপে লিখেছি, যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি ইন্টিগ্রাল 0 to 1 1 minus 1 by nx plus 1 dx। তাহলে এটার ইন্টিগ্রেশন করো। তাহলে দুটো জিনিস আছে, 1 এর ইন্টিগ্রাল কত হবে x, আর 1 by nx plus 1 এর ইন্টিগ্রাল কত হবে log nx plus 1 by n, রাইট? 1 by nx plus 1 রয়েছে, তাহলে তুমি যদি ddx করো, সবচেয়ে সহজ বোঝানোর উপায় হচ্ছে যে তুমি যদি ddx of log
nx প্লাস 1 করো ডিভাইডেড বাই n, তাহলে এটা সমান কত হয়ে যায়? n এর উপরে তো x এর কোনো ইফেক্ট নেই, সুতরাং ওটা কনস্ট্যান্ট হিসেবে বেরিয়ে এলো 1 বাই n। log nx প্লাস 1 এর ডেরিভেটিভ কত হচ্ছে? 1 বাই nx প্লাস 1। চেন রুল লাগাচ্ছ তাই না? লগ এর ডেরিভেটিভের জন্য 1 বাই nx প্লাস 1 লিখলে, তারপরে nx প্লাস 1 এর ডেরিভেটিভ করলে n আসে শুধু। তাহলে এই n আর এই n ক্যান্সেল হয়ে যায়, তাহলে শুধু পড়ে থাকে 1 বাই nx প্লাস 1। তাহলে ddx of log nx plus 1 by n is equal to 1 by nx plus 1. সুতরাং integral of 1 by nx plus 1 is equal to log nx plus 1 by n, তাই না? আর ডেফিনিট ইন্টিগ্রাল আছে, সুতরাং ওই মানগুলো লিখতে হবে। 1 এ মান কত হচ্ছে, 0 তে মান কত হচ্ছে, 1 এর মান থেকে 0 এর মানটাকে সাবট্রাক্ট করতে হবে। তাহলে করো এই জিনিসটা। 1 এ মান বসালে কত হবে? 1 মাইনাস লগ x সমান 1 বসাচ্ছ, হ্যাঁ, তাহলে n প্লাস 1 ডিভাইডেড বাই n, এটা হচ্ছে। আর 0 বসালে কত হবে? x সমান 0 বসালে তো 0ই হয়ে গেল, আর এখানে x সমান 0 বসালে log 1 বাই n হচ্ছে, log 1, তাহলে এটা সাবট্রাক্ট করে 0 মাইনাস log 1 লিখেই দিচ্ছি, log 1 ডিভাইডেড বাই n। তাহলে এটা কত হবে? log 1 টা 0, সুতরাং এই ব্র্যাকেটের মধ্যে যেটা লিখলাম পুরোটাই 0 হয়ে গেল, তো তোমার এইটাই পড়ে থাকবে, ঠিক আছে? 1 মাইনাস লগ n প্লাস 1 বাই n। তাহলে এটা লিমিট নাও অ্যাজ n টেন্ডিং টু ইনফিনিটি। তাহলে তোমার বেসিক্যালি এটা আমরা একাধিকবার করেছি, না হয় আমি আরেকবার করি। তো আমি লিমিট, আমি আসলে লাপিতাস রুলটা লাগিয়ে দিই, ঠিক আছে? আমাকে করতে হবে সিকোয়েন্সের লিমিট বার করতে হবে, আমি ফাংশনের লিমিট বার করে দিই, কিচ্ছু অসুবিধা হবে না, সেটাই একই মান দেবে, কারণ ফাংশন এটা কন্টিনিউয়াস জিনিস। তাহলে আমি যদি লগ অফ, তোমার যদি এক্স পছন্দ না হয়, সবই এক্স হয়ে যাচ্ছে, এটাকে ধরো তুমি ওয়াই লেখো, ঠিক আছে? তাহলে তুমি লিখছো কি? লিমিট ওয়াই টেন্ডিং টু ইনফিনিটি লগ অফ 1 প্লাস ওয়াই বা ওয়াই প্লাস 1, যা লেখা ছিল তাই লেখো না হয়, লগ 1 প্লাস ওয়াই প্লাস 1 ডিভাইডেড বাই ওয়াই, এটা সমান কত হয়, তাই না? ওয়াই এর ফাংশন, তাহলে উপরে y টেন্ডস টু ইনফিনিটি, log y প্লাস 1 টেন্ডস টু ইনফিনিটি, নিচেও y টা টেন্ডস টু ইনফিনিটি, তাহলে এটা ইনফিনিটি বা ইনফিনিটি ফর্ম হয়ে যাচ্ছে। তাহলে এটা যদি তুমি লাপিতালস রুল লাগাও বা এল হসপিটালস রুল লাগাও, যা বলতে ভাল লাগে তাই বলো, তাহলে এটা হয়ে যাচ্ছে লিমিট y টেন্ডিং টু ইনফিনিটি log y প্লাস 1 কত হবে? 1 বাই y প্লাস 1, ওটা ডেরিভেটিভ, আর y এর ডেরিভেটিভ কত? 1। তাহলে এইটুকুন পড়ে থাকে। তাহলে লিমিট y টেন্ডিং টু ইনফিনিটি 1 বাই y প্লাস 1 কত হয়? ইকুয়াল টু 0। তাহলে ফাংশনের ক্ষেত্রে আমার জানা আছে যে একটা ফাংশন অফ y যদি আমি নিই, তাহলে লিমিট y টেন্ডিং টু ইনফিনিটি log y প্লাস 1 বাই y ইজ ইকুয়াল টু 0। আর log y প্লাস 1 বাই y কেমন ফাংশন? এটা একটা কন্টিনিউয়াস ফাংশন ইন ইটস ডোমেন অফ ডেফিনেশন। ডোমেন অফ ডেফিনেশনে y ইকুয়াল টু 0 বাদ যাবে, তাতে কোনো অসুবিধে নেই, কারণ আমি তো টেন্ডিং টু ইনফিনিটি করছি। দেয়ারফর ওই সিকোয়েন্সের ক্ষেত্রেও লিমিট একই আসবে। তাহলে এই যে দুটো লাইন দিয়ে লাস্ট ক্যালকুলেশনে হাইলাইট করে রেখেছি, সেই লিমিটটা 0-তে যাবে। তাহলে টোটাল লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 মাইনাস লগ n প্লাস 1 বাই n, সেটা সমান হয়ে যাবে 1। সুতরাং এটাই তো তোমার ছিল ইকুয়াল টু ইন্টিগ্রাল 0 to 1 limit n tending to infinity fn x dx, রাইট? fx dx এর লিমিট ইন্টিগ্রেশন কত বেরিয়েছিল? 1ই বেরিয়েছিল। তাহলে এটা মিলে গেল। তাহলে মিলে গেল মানে কি? যে তুমি সিরিজকে ইন্টিগ্রেট করতে পারলে টার্ম বাই টার্ম, এটাই হচ্ছে বক্তব্য, ঠিক আছে? তাহলে আমি আরেকটা লাস্ট জিনিস বলেই নি, এরপরে তো একটু পুজোর ছুটি পড়ে যাবে। তো এটা কি বলছে যে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কি হবে? আবার ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে একই সমস্যা আছে, যে তুমি যদি শুধু ইউনিফর্ম কনভার্জেন্স অফ দ্য গিভেন সিরিজ নিয়ে নাও তাহলে চলবে না, ঠিক আছে? তাহলে বক্তব্য কি? প্রথমে ধরো যে এফএন গুলো তোমার ক্লোজ ইন্টারভ্যাল এ বির উপরে ডিফারেন্সিয়েবল, ঠিক আছে? সেকেন্ডলি, একটা পয়েন্টে অন্তত ক্লোজ ইন্টারভ্যাল এ বির মধ্যে তোমার যে সিরিজ সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি fn x নট, ওটা কনভার্জেন্ট। তারপরে তোমায় যেটা ধরতে হবে, যে ধরো সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি fn প্রাইম, মানে fn তো ডিফারেন্সিয়েবল ছিল, তাহলে তার ডেরিভেটিভ ফাংশন গুলো এক্সিস্ট করে, তাহলে সেই ডেরিভেটিভ ফাংশন গুলোর যে সিরিজ হচ্ছে
টা যেন ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়। এইরকম ঘটনা যদি ঘটে তাহলে অরিজিনাল সিরিজটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে। শুধু তাই নয়, অরিজিনাল সিরিজ যদি এফ এ কনভার্জ করে তাহলে এফ টা ডিফারেন্সিয়েবল ফাংশন হবে অন ক্লোজ ইন্টারভাল এ বি, আর ডেরিভেটিভ কত হবে, এফ প্রাইম এক্স উইল বি ইকুয়াল টু সামেশন এন ইকুয়াল টু 1 টু ইনফিনিটি এফ এন প্রাইম এক্স। ঠিক আছে, তাহলে এই রেজাল্টটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে। আনফরচুনেটলি আমরা প্রমাণ দেখছি না, কারণ না পুরোটা ব্যাপারটাকে আমাকে জাস্ট স্টেপ বাই স্টেপ মনে রাখতে হবে স্টেটমেন্ট অফ দ্য থিওরেম, কিন্তু ফরচুনেটলি দেখছি না, তার কারণ হচ্ছে প্রমাণটা যথেষ্ট লম্বা চওড়া। ঠিক আছে, তো ওটা না দেখে আমরা আমাদের কোর্সে কি আছে, আমাদের কোর্সে আছে যে আমরা অঙ্ক কষতে পারবো, তাহলে সেই অঙ্কটা আমরা একটা অঙ্ক আমি বললাম আজকে আমি করে দেখাবো, বাকিটা আমরা টিউটোরিয়ালে করব। ঠিক আছে, তাহলে এক্সারসাইজটা বলছে শো দ্যাট দ্য সিরিজ সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি sin x by n কিউব converges uniformly for all x on the real line। ঠিক আছে, তারপরে বলছে যে দেখাও যে যদি f টা সাম ফাংশন হয় তাহলে ওই সাম ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে আর ওটার মানটা হবে ইকুয়াল টু সামেশন cos nx by n স্কোয়ার। তার মানে অ্যাজ ইফ সাইন nx বাই n কিউব কে টার্ম বাই টার্ম ডিফারেন্সিয়েট করলে যা আসে, তাই না, সাইন nx বাই n কিউব তার যদি তুমি ddx করো তাহলে সেটা কত হবে, সাইন nx বাই n কিউবের ডেরিভেটিভ নিলে সেটা হয়ে যাচ্ছে 1 বাই n কিউব, তারপরে আবার চেন রুল লাগাবো, তাহলে সাইন nx এর ডেরিভেটিভটা প্রথমে cos nx হবে, তারপরে x এর ডেরিভেটিভ নিতে হবে, nx এর ডেরিভেটিভ নিতে হবে, সুতরাং আই এম সরি এখানে লাইন টানার দরকার ছিল না, cos nx ইনটু n হবে। ঠিক আছে, তাহলে আমি এটাকে ইনটু সিম্বলে চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা আমার n ইনটু cos nx এটা হচ্ছে ডিভাইডেড বাই n কিউব, তাহলে কি পেয়ে যাচ্ছে, এক্স্যাক্টলি cos nx বাই n স্কয়ার পেয়ে যাচ্ছে, রাইট। তাহলে এটা তোমার দেখাতে হবে, তাহলে পর স্টেপ ওয়াইজ করো। প্রথমত লক্ষ্য করো যে যদি আমি fnx কে বলি sin nx বাই n কিউব, তাহলে ফর এভরি পজিটিভ ইন্টিজার n, তাহলে আমি দেখতে পাচ্ছি যে মড অফ fnx মানে মড sin nx বাই n কিউব সেটা লেস দেন অর ইকুয়াল টু 1 বাই n কিউব হচ্ছে, আর পি সিরিজ থেকে আমার জানা আছে যে সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 1 বাই n কিউব কনভার্জ করে। তাহলে আমি ওয়াইস্ট্রাস এম টেস্ট থেকে কি বলতে পারছি যে যে আমার সিরিজটা দেওয়া আছে সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি sin nx বাই n কিউব সেটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে। তাহলে এটা গেল তোমার প্রথম স্টেপ, তো সেটা তুমি করে ফেলেছো। তারপরে তোমাকে বলতে হবে যে সাম ফাংশন যদি fx হয় তাহলে তার ডেরিভেটিভটা কত হচ্ছে, এটা আমায় বলতে পারতে হবে, তাই না। তাহলে আমি লিখছি কি, সাম ফাংশনের চেহারা কি হবে কিন্তু আমি বলতে পারবো না, এটা মজার ব্যাপার দেখো। হ্যাঁ, যে সাম ফাংশনের চেহারা কি হবে আমি বলতে পারছি না, কিন্তু তার ডেরিভেটিভটা এরকম দেখতে হবে সেটুকুন আমি বলতে পারছি। তো আমি বললাম যে ধরো fx is equal to summation n equal to 1 to infinity fnx। ঠিক আছে, তাহলে এবার আমি লক্ষ্য করতে শুরু করলাম কয়েকটা জিনিস। কি লক্ষ্য করছি যে fn টা ডিফারেন্সিয়েবল ফাংশন, আমি তো এক্ষুনি ডেরিভেটিভটা লিখেইছিলাম, তাহলে সেটা আমার জানা আছে, আর fn প্রাইম x কত হচ্ছে সেটাও আমি ক্যালকুলেট আমরা করে দেখে নিয়েছি, ওটা cos nx বাই n স্কোয়ার্ড হচ্ছে। আর cos nx বাই n স্কোয়ার্ড এর সম্বন্ধে কি জানা আছে যে তার মডিউলাস নিলে সেটা লেস দ্যান অর ইকুয়াল টু 1 বাই n স্কোয়ার্ড হবে, কেন, যে মড অফ cos nx টা লেস দ্যান অর ইকুয়াল টু 1। আরো জানা আছে যে সামেশন 1 বাই n স্কোয়ারটা কনভার্জেন্ট বা পি সিরিজের থিওরি থেকে। তাহলে আমরা কি বুঝতে পারছি যে সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি fn প্রাইম x এই জিনিসটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়ে যাচ্ছে। তার মানে তোমার fn ডেরিভেটিভ নিলে যে সিরিজটা তৈরি হলো সেটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়ে গেল, তাই নয় যেটা অরিজিনাল সিরিজ ছিল। আরো আগের পাতায় যাই, অরিজিনাল যে সিরিজ ছিল সেটা একটা পয়েন্টে হওয়া উচিত ছিল কনভার্জেন্ট, তার বদলে আরো অনেক বেশি ঘটনা ঘটে গেছে, এটা পুরো রিয়েল লাইনের উপরে ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়ে গেছে। তাহলে একটা পয়েন্টে কনভার্জেন্ট তো বটেই,
তাহলে এই শর্তটাও মানা হয়ে গেছে যে অরিজিনাল যে সিরিজটা সেটা একটা পয়েন্টে কনভার্জেন্ট, দ্বিতীয়ত প্রত্যেকটা ফাংশন ডিফারেন্সিয়েবল সেটাও হচ্ছে, আর যে ডিফারেন্সিয়েবল ফাংশনের যেগুলো ডেরিভেটিভ ফাংশন যেগুলো পাচ্ছি সেটা যে সিরিজ সেটাও ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়ে যাচ্ছে। তাহলে ওই নিয়ম অনুযায়ী থিওরামে যাও, থিওরামে তোমার এটা ঘটে গেছে, রাইট, এটাও ঘটে গেছে, আর এটা মানে অ্যাকচুয়ালি এটা যে ঘটেছে তার চেয়ে বেশি এটাই ঘটে গেছে, সুতরাং তুমি এই ফর্মুলাটা লিখে দিতে পারো। সেই জন্য থিওরাম তোমায় বলে দিচ্ছে যে f prime x will be equal to summation n is equal to 1 to infinity fn prime x, fn prime x কি ছিল cos n x by n square। সুতরাং তুমি এটা লিখতে পেরেছো, তাহলে তোমার অঙ্কের এই পার্টটাও হয়ে গেল, show that f prime x is equal to this। তো আশা করি আমি বোঝাতে পেরেছি, এতটা অবধি একটুখানি উল্টে পাল্টে দেখবে, আর আমরা আরো টিউটোরিয়াল পরের ক্লাস থেকে করব। তো আজকে এখানে থামা যাক।